এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। 2014 সালের একটা গবেষণার পেপারে প্রকাশিত হয় যে মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক বা ব্রেন প্রায় 20-30 সেকেন্ড অবধি কাজ করে। এখানে মৃত্যু হচ্ছে যখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন থেকে। গবেষণায় এটাও দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মস্তিষ্ক প্রায় 3 মিনিট অবধি কাজ করে যাচ্ছে। সময় নিয়ে ভাবলে জিনিসটা ভারী অবাক লাগে। রিসেন্ট আরেকটা গবেষণা 2017 সালের বলছে মৃত্যুর পর মানুষের ব্রেনে প্রায় 10 মিনিট পর্যন্ত ডেল্টা ওয়েভের অ্যাক্টিভিটি দেখা যায়। নানা মুনির নানা মত, তবে এখান থেকে একটা প্রশ্ন ওঠে, মৃত্যুর পরেও মানুষের সত্তার একটা সূক্ষ্ম অস্তিত্ব কোথাও না কোথাও থেকে যায় নাকি? হয়তো সেই অস্তিত্ব ঠাউর করার বা প্রমাণ করার যন্ত্র এখনও মানুষদের হাতে আসেনি। তাহলে যারা বলেন বা যারা বিশ্বাস করেন যে মৃত্যুই অন্তিম পরিণতি, তারা খানিকটা হলেও ভ্রান্ত নন কি? যন্ত্রে ধরা না পড়লেও মাঝে মধ্যে মৃত্যুর পরে মানুষের অস্তিত্ব কি আমাদের ইন্দ্রিয়ে কখনো কখনো ধরা পড়ে না? আমরা কি কখনো টের পাই না কারো অদৃশ্য উপস্থিতি? অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম। আজকের গল্পটা শোনা হয়ে গেলে একটু সময় নিয়ে ভাববেন। এই গল্পটাও আপনাদের একটু ভাবাবে। চলুন শুনে নিই। একটা বন্ধুত্ব, একটা ট্রেন জার্নি, অপ্রত্যাশিত অন্ধকার একটা স্টেশন আর এক ফিরে আসার গল্প। পারমিতা চ্যাটার্জির লেখা মেদিনীপুরের স্টেশনে এক রাত। বিভিন্ন চরিত্রে প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। উপরে পদ্মফুল আঁকা টিনের বাক্সের ডালাটা সশব্দে বন্ধ করে অমিয় বলল, যাক বাবা, গোছগাছ সব শেষ। এখন কাল সকালে দুগ্গা দুগ্গা বলে ট্রেনে চাপলেই হলো, সোজা মাধবপুর। আমি মুখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে বললাম, আরে কাল যেন কোন ট্রেনে যাচ্ছিস তুই? অমিয় উত্তরটা দিতেই যাচ্ছিল, এমন সময় বংশী 2 কাপ গরম গরম চা নিয়ে ঘরে ঢুকল। মুখটা এমন করে ঘরে ঢুকল যেন আমি আর অমিয় প্রায় মরতে বসেছিলাম। সে এই 2 কাপ চা দিয়ে আমাদের প্রাণ বাঁচাতে এসেছে। আজকের মতো চায়ের কোটা কমপ্লিট, এখানেই শেষ। আবার যদি চা বলে তাহলে কিন্তু রাতের খাবার বাইরে থেকে এনে খেতে হবে, আমি বলে দিল। এটা বংশীর রোজের রুটিন। এত কথা বলে যাওয়ার পর দেখা যাবে কিছুক্ষণ বাদে পর্দার ফাঁক দিয়ে মুখটা গলিয়ে জিজ্ঞাসা করছে, বলছিল মনুনটা ফাঁকা আছে, আর একবার চা হবে নাকি? ভারী মজার মানুষ। পরের দিন অমিয় সকাল সকাল রওনা হয়ে গেল। সকালে চা দিতে এসে বংশী বলল, অমিয় যাওয়ার সময় নাকি বারবার বলে গেছে আমি যেন ঠিক সময় পৌঁছে যাই। ব্যাপারখানা বরং একটু খুলে বলি।
আসলে আমি আর অমিয় বন্ধু হলেও বাল্য বন্ধু বলতে যা বোঝায় ঠিক তা নই। কলকাতা শহরে চাকরির খোঁজ করতে করতে 5 নম্বর জুতো ছেঁড়ার পর 6 নম্বর জুতোতে যখন পা গলাতে যাব, এমন সময় তার সাথে আমার আলাপ হয় একটা চায়ের দোকানে। নিজের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেয় অনেক নাটক করে। সে অনেক কথা। নাটক বলছি কারণ যেখানে আমার কোথাও কোনো বড় দাদা নেই বা কোশমিনকালেও ছিল না, সেখানে অমিয় আমাকে তার বসের সামনে দাঁড় করিয়ে কাঁদো কাঁদো গলায় বলেছিল, ছেলেটা বড় সমস্যায় পড়েছে স্যার। ওর বড় দাদা বিয়ে করে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন যদি ওর একটা চাকরি না হয় তাহলে বুড়ো বাবা মাকে নিয়ে একেবারে পথে বসতে হবে বলুন। ম্যানেজার ভদ্রলোক বেশ সহৃদয় ছিলেন। ব্যাস, আমার চাকরি পাকা হয়ে গেল। তবে বলতে হাসি পায় যে আজও সেই অফিসার আমার কাল্পনিক দাদাকে সাপ সাপান্ত করেন। অমিয়দের দেশের বাড়ি পুরুলিয়ার মাধবপুর বলে একটা গ্রামে। সেখানে বিশাল বড় করে দুর্গা নয়, লক্ষ্মী নয়, কালী নয়, সরস্বতী পুজো হয়। তার মুখেই শুনেছিলাম যে ওর জ্যাঠুতো দাদা পরপর 3 বছর ক্লাস 7-এ ফেল করার পর ওর জেঠিমা মা সরস্বতীর কাছে মানত করেছিলেন, আর তারপরেই ছেলের রেজাল্ট থেকে লাল কালির দাগ মুছে গেছিল। তারপর থেকেই ওদের বাড়িতে ঘটা করে হয়ে আসছে এই পুজো। প্রতিবার পুজোর কয়েকদিন আগেই ছুটি নিয়ে সে চলে যায়। আমি যাই পুজোর ঠিক আগের দিন। পুজোর দিনটা কাটিয়ে পরের দিন 2 বন্ধু মিলে ফিরে আসি। বছরের পর বছর এইভাবেই আমাদের রুটিন চলছে। বর্ষাকালে বৃষ্টি হবে, জল জমবে, ব্যাঙ ডাকবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু শীতকালের বৃষ্টি বেশ বড়ই বিদঘুটে এবং বেদনাদায়ক। তাও আবার আমার মতো 12 মাস গলা ব্যথা আর নাক বন্ধ নিয়ে থাকা লোকেদের জন্য তো বটেই। ভাগ্যদেবীর সহায় হওয়াতে সেদিন ফিরতি পথে অফিসের বাইরে থেকেই টানা রিকশাটা পেয়ে গেলাম। সেটাতে উঠতে যাব, এমন সময় পেছন থেকে কেউ আমায় ডাকলো, মনীন্দ্র, মনীন্দ্র দাঁড়া, আমিও যাবো তোর সাথে। আরে, ঘাড় ঘুরিয়ে দেখি অমিয়। কিরে, তুই এখানে এই সময়? 3 দিন আগেই তো মাধবপুরে গেলি, ফিরে এলি যে? পরশু বাড়িতে পুজো, আমি তো কাল সকালের গাড়িতেই রওনা হচ্ছিলাম। অমিয় আমার দিকে তাকিয়ে একবার বোকার মতো হেসে রিকশায় উঠতে উঠতে বলল, চল, যেতে যেতে বলছি। রিকশায় চেপে দুজনে রওনা দিলাম। শীতের বিকেলে শহরের বুকে এই মেঘলা আকাশ যেন বড়ই অচেনা লাগছে আজ। রিকশার ছাউনির ফাঁক ফোকর দিয়ে ঠান্ডা বাতাস আর কনকনে জলের ছিটে যেন শরীরের ভিতর অবধি কাঁপিয়ে দিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, তা হ্যাঁ রে, কি বলছিলি জানো? ও হ্যাঁ, আরে এবছর বাড়ির পুজোটা 25 বছরে পা রাখলো, তাই বাবার ইচ্ছে ঠাকুরের জন্য একটা ভালো সাদা বেনারসি আনা হোক কলকাতা থেকে। সেটা নিতেই তো এসছিলাম। তা এসেই যখন পড়েছি, ভাবলাম তুই তো কাল যাবি, একেবারে তোর সাথেই চলে যাব। ওর হাতে ধরা প্যাকেটটার দিকে ইশারা করে বললাম। ওটা বুঝি? ঘাড় নেড়ে হ্যাঁ বলল। আমি বললাম, ভালোই করেছিস, এতটা পথ দুজনে মিলে গল্প করতে করতে চলে যাব।
মেসে ঢুকেই আগে বংশীর সাথে দেখা করলাম। আজ আর চা দিতে হবে না, বুঝলে? তুমি বরং আমাদের রাতের খাবারটা দিয়ে দাও। আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল অনেক সকালে গাড়ি কি না। রান্নাঘর থেকে বেরোবার সময় কানে এলো বংশীর কথাটা। তা নিয়ে তখন মাথা ঘামাবার ফুরসত পেলাম না। বৃষ্টিতে ভিজে এমন গাটা কনকন করছে যে জামা কাপড়গুলো এক্ষুনি না ছাড়লে কাল মাধবপুরের বদলে সোজা মেডিকেল কলেজে যেতে হবে। রাতে বংশী এসে খাবার দিয়ে গেল, কিন্তু দেখলাম একজনের খাবার। এমন ভুল তো বংশী করে না। তাকে ডেকে বলতে যাব, এমন সময় অমিয় বাধা দিয়ে বলল, আমি আজ রাতে আর কিছু খাবো না রে। বাড়ি গিয়ে কদিনে মাসিমারাদের জমিয়ে খাওয়া দাওয়া করেছিস বল? তাই বেচারা পেট জবাব দিতে শুরু করেছে। তাহলে তোর আর খেয়ে কাজ নেই। হ্যাঁ রে মনীন্দ্র, কাল সকালের জন্য অপেক্ষা না করে আজ রাতের গাড়িতে বেরিয়ে গেলে হয় না? যাওয়া যেতেই পারে, কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে এত রাতে বেরোনোটা কি ঠিক হবে? সে কোনো উত্তর দিল না। আমি খাবার চিবোতে চিবোতে একবার মুখ তুলে তাকালাম। দেখলাম অমিয় মাথা নিচু করে বসে আছে। অপরাধ না করেও কাউকে অপরাধী অভিযুক্ত করলে তার মুখের অবস্থা যেমন হয়, অমিয়কে দেখতেও ঠিক সেই রকম লাগছিল। আমি ভাবলাম, থাক, পরশু পুজো, তাই কাল সকালে যদি পৌঁছে যাওয়া যায় তাতে লাভ বই, ক্ষতি তো কিছু হবে না। মুখে বললাম, চল তাহলে বেরিয়ে পড়ি। আজ রাতের ঘুমটা না হয় ভারতীয় রেলের কোলেই হোক। চেপে বসলাম গাড়িতে। মেস বাড়িটার উল্টো দিকে বলরাম দর্জির ধারালো কাঁচি দিয়ে যেভাবে বড় বড় কাপড়গুলো চিরে দেয়, ঠিক সেইভাবে অন্ধকারের বুক চিরে দস্তুর মতো ছুটছে ট্রেনটা। সবাই জানালাগুলো বন্ধ করে রেখেছে, কারণ বাইরে যেমন ঠান্ডা তেমন বৃষ্টি। সত্যি, এমন বৃষ্টি শীতকালে দেখিনি। কিছুক্ষণের জন্য আমার মনে হলো যেন ট্রেনের কামরায় নয়, HMVর রেকর্ডিং রুমে বসে আছি। চারিদিকে ঘুমন্ত যাত্রীদের বিভিন্ন রকম নাক ডাকার শব্দ। এখন গানে গলা মেলালেই 16 গলা পূর্ণ হয় আর কি। কিন্তু আপনারা তো জানেনই, মানুষ ভাবে এক আর হয় হারে। এ জানতো সেদিন রাতে এত বড় বিপদের মুখে পড়তে হবে আমাদের। আমার ঝিমুনিতে সবে পাক ধরেছে, এমন সময় একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। ঘুমন্ত যাত্রীরা সব এর ওর গায়ে হুড়মুড়িয়ে পড়তে শুরু করলো। কেউ কেউ ব্যথায় কুঁকিয়ে উঠল, কেউ হাঁটুতে বাড়ি খেয়ে জন্মদাতা আর জন্মদাত্রীর নাম নিল। আবার কারোর কোমরে গুঁজে রাখা নস্যির কৌটো গড়িয়ে চলে গেল বলে হায় হায় করতে লাগলো। মাথায় গুঁতো অবশ্য আমিও খেয়েছিলাম। অমিয় বলল, জানলাটা খুলে দেখ তো কোথায় থামলো, কিছু বুঝতে পারছিস কি না? জানালা খুলতেই ঠান্ডা হাওয়াটা আচমকা এমনভাবে আমার চোখে মুখে এসে লাগলো যে ছোটবেলায় গ্রামে হাবলুদার কথা মনে পড়ে গেল। হাবলুদার আইসক্রিমের গাড়িটা চাকনাটা সরালে ঠিক একই রকম একটা ঠান্ডা হাওয়া এসে লাগতো নাকে মুখে। দেখলাম ছোট্ট একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে। নামটা বোঝা গেল না,
ঘুটঘুটে অন্ধকার। কামরার হলুদ আলোটা খোলা জানালা দিয়ে বাইরে গিয়ে না পড়লে হয়তো এতটুকুও বুঝতে পারতাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর কালো কোট প্যান্ট পরা টিটি এসে বলে গেল রাতে আর গাড়ি এগোবে না, সামনে রেল লাইনে ফাটল আছে। জিজ্ঞেস করতে জানা গেল ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর পেরিয়ে মেদিনীপুরের একটা কি এক নাম না জানা স্টেশনে। যাত্রীদের মধ্যে হায় হায় রব উঠল। অমিয় কাঁচুমাচু মুখ নিয়ে আমার দিকে একবার তাকালো। রাতে যাত্রার পরিকল্পনা তারই ছিল। আমি বিশেষ কিছু বললাম না। সত্যি তো, সেই বা জানবে কি করে। বেশ কিছু লোকজন হাত পা টান টান করার জন্য নামলো ট্রেন থেকে। আমি আর অমিয় নেমে পড়লাম। অন্ধকার নিস্তব্ধ স্টেশন। অবশ্য রাত 1:30টার সময় এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি বললাম, এই সময় যদি 1 কাপ চা পাওয়া যেত তাহলে মন্দ হতো না, কি বলিস? শীতের রাতে তো অনেক সময় লোকজন আগুন পোয়ায়, চল একবার এগিয়ে গিয়ে দেখি। তেমন কাউকে পেলে না হয় বলে দেখব। আপনারা বললে বিশ্বাস করবেন না, স্টেশন থেকে বেরিয়ে মাটির রাস্তা ধরে কয়েক পা এগোতেই দেখি সত্যি সত্যি একজন বয়স্ক লোক আগুন পোহাচ্ছে। মাথায় হনুমান টুপি, গায়ে খয়েরি রঙের সোয়েটার, ফুল প্যান্ট আর পায়ে ছেঁড়া মোজার সাথে হাওয়াই চটি। প্রথম পরিকল্পনার মতো এবারটাও যে বিফলে যায়নি সেটা মনে করেই অমিয় বলল, হে হে, মিলল তো। আমি জানতাম কাউকে না কাউকে ঠিক পাওয়া যাবে। চল কথা বলে দেখি। সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা আমাদের ডাকলো। তারপর বলল, এই বাবু, ট্রেন দাঁড়ায় গেছে নাকি এত রাতে এখানে? হ্যাঁ, মাধবপুর যাচ্ছিলাম। এই সামনের লাইনে ফাটল ধরেছে না কি হয়েছে ভগবান জানে। গাড়ি আজ রাতে আর যাবে না, তাই একটু এই হাঁটতে হাঁটতে দেখছি তোমাদের এই জায়গাটা। ও তাই বলেন। আমার নাম ভুবন, গ্রামে চৌকিদারির কাজ করি। ও পাশে ওই মাঠের ঘরটায় দেখছেন, ওটা আমার। আগুনের পাশে এসে বসুন, আরাম পাবেন। বলছিলাম, যদি কোনো অসুবিধা না থাকে গরম গরম চা পাওয়া যাবে? দাঁড়ান, দেখছি। বলেই লোকটা বাড়ির ভিতরে চলে গেল। অমিয় কিছু বলল না, কেবল আমার দিকে তাকিয়ে হাসল। আমি আগুনের পাশে গিয়ে বসলাম। অমিয় বসল কিছুটা দূরে একটা কাটা গাছের গুঁড়ির উপর। কিরে, ওখানে বসলি যে? আরে আগুনের পাশে এসে বস, দেখ কেমন আরাম লাগে। না না, আমি এখানে ঠিক আছি, তুই শেক দে। হাজার বলাতেও অমিয় এলো না। অথচ যতদূর জানতাম আমাদের দুজনের মধ্যে ওই বেশি শীত কাতুরে। কলকাতার ঠান্ডাতেই এই শীতকালের জল আর সাবানের সাথে সম্পর্ক মোটামুটি চুকে যায় ওর। এক একদিন তো সেন্টের শিশি প্রায় সবটা গায়ে ঢেলে বাবুকে অফিসে যেতে হয়। ততক্ষণে বাড়ির ভিতর থেকে একটা অ্যালুমিনিয়ামের গ্লাসে গরম গরম ধোঁয়া ওঠা চা এনে লোকটা আমার হাতে দিল। দিয়েই আবার বাড়ির ভিতরে চলে গেল। আমার যে 1 কাপ নয় 2 কাপ চায়ের দরকার সেটা বলতে গিয়েও বলতে পারলাম না। হয়তো এতটুকুই ওনার সামর্থ্য। তা না হলে এত রাতে আমার একবার বলাতে যেখানে চা করতে চলে গেল সেখানে অমিয়কে দেখেও চা দেবে না। না না, এতটা বিবেকহীন ভাবাটা হয়তো ঠিক হবে না। লোকটা আবার ফিরে এসে যা বলল তাতে বুঝলাম কেন চায়ের গ্লাস হাতে ধরিয়েই সে আবার বাড়ির ভিতর ঢুকেছিল।
বলছিলাম বাবু, রাত শেষ হতে এখনো অনেক সময় বাকি। এখানে আমি একাই থাকি, ঘরে চৌকিতে বিছানা পেতে এসেছি। একটু টান টান হলে দেখবেন শরীরটা ঝরঝরে লাগবে। চিন্তা নেই, ট্রেন থেমেছে দেখে কিছু গায়ের লোকও উঠে গেছে। ট্রেন ছাড়ার আগে খবর হয়ে যাবে, আমি আপনাকে ডেকে দেব। না না, তার কোনো দরকার নেই। এক কথাতেই যে এই গরম গরম চা, এটাই অনেক। কিন্তু ওনার বিনয়ের সামনে আমার আপত্তি বেশিক্ষণ থোপে টিকল না। চা শেষ করে ওনার পেছন পেছন আমিও অমিয়কে ডেকে ঘরে ঢুকলাম। চৌকির উপর রং ওঠা হলদে চাদরের উপর একটা মাত্র বালিশ, আর পায়ের কাছে ভাঁজ করে রাখা আছে একটা কম্বল। গরিবের ঘর, কিছু মনে করবেন না, আপনারা শোয়েন। আমি যাই, একটু স্টেশন থেকে ঘুরে আসি, দেখি কি হয়েছে। আমি ঠিক ডেকে দেব আপনাদের। লোকটা বেরিয়ে যেতেই আমি বললাম, লোকটা বলেছিল একাই থাকে, তাই এই একটা বালিশেই কষ্টে শিষ্টে মাথা রাখতে হবে, বুঝলি? অমিয় কিছুটা উদাসীনভাবে উত্তর দিল, দুটো থাকলেও দিত না। অবশ্য এতে ওনার কোনো দোষ নেই, সবই কপাল। দেখলাম একটা বালিশ আর এক গ্লাস চায়ের বঞ্চনা বেচারাকে বেশ কষ্ট দিয়েছে। আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তখন কত করে বললাম দুজনে ভাগাভাগি করে খাই, তুই তো রাজি হলি না। আর একা মানুষ, দোকা বালিশ কোথায় পাবে? যা পেয়েছি এই অনেক। তোর কথায় ভাগ্যিস এদিকে এসেছিলাম। নে নে, শুয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম অমিয় প্রায় আমার মুখের উপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম জড়ানো চোখ খুলে এমন দৃশ্য দেখলে যা হয় আর কি। হুড়মুড়িয়ে উঠে বসলাম বিছানায়। কিরে, কি হয়েছে? ঘুমোসনি? এমন ভূত দেখার মতো করে আমার মুখের উপর কি দেখছিস বলতো? ভূত? তুই কেন ভূত হতে যাবি ভাই? কিছুক্ষণ থেমেও আবার বলল, আচ্ছা মনি, মানুষ আর ভূত কি একসাথে থাকতে পারে? আমার হাসি পেল। কম্বলটা গায়ে টেনে আবার শুতে শুতে বললাম, তখনই বলেছিলাম বংশীদার দেওয়া খাবারটাই দুজনে ভাগ করে নিয়ে খেয়ে নি। শুনলি না? পেটে বায়ুর চাপ হয়েছে তোর, উল্টোপাল্টা বকছিস। নে নে, শুয়ে পড়, কখন আবার উঠে পড়তে হবে ঠিক নেই। কিন্তু ব্যাটা এমনভাবে গভীর ঘুমটা ভেঙে দিল যে বাকি রাতটা আর ঘুম এলো না। কাজেই ওকেও তুলে দিয়ে গল্প করতে করতে জেগেই কাটালাম। দুজনের আড্ডা জমে উঠেছে, কত রকম গল্প। চাকরির প্রথম দিন, প্রথমবার মাধবপুর যাওয়া, বংশীর হাতে নুনে পোড়া অমলেট, গরম গরম পান্তা ভাত খেয়ে অফিসে গিয়ে ফাইলে মাথা রেখে ঘুমিয়ে পড়া, আরও কত কিছু। কিন্তু গল্প করতে করতে মাঝে মধ্যেই লক্ষ্য করছিলাম ও কেমন যেন অন্যমনস্ক হয়ে আসছে। ধীরে ধীরে ওর মুখটাও কেমন যেন কালো হয়ে আসছে মনে হলো। হঠাৎ করে অমিয় বলল, হ্যাঁ, জানিস মনি, বাবার বুকের ব্যথাটা এখন বেশ ঘন ঘন হচ্ছে। কতবার বলেছি আমার সাথে কলকাতায় এসে ডাক্তার দেখাতে,
তা কে কার কথা শোনে। আসলে মনে হয় ভাবে আমার অনেক টাকা খরচা হয়ে যাবে। এবার কি তুই যদি বাবাকে রাজি করাতে পারিস তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। এই আর এমন কি, তুই এ নিয়ে ভাবিস না, কাকাবাবুকে ঠিক রাজি করিয়ে নেব। এই নিয়ে চিন্তা করছিলি? জানিস, এবার কি দেখি ঝুমুর কথাই বলছে না, মুখ ঘুরিয়ে রয়েছে, ডাকলেও কাছে আসছে না। হুমা, কেন রে? অন্যান্য বার তো তোর লেজ ধরে ঘুরে বেড়ায়, তা এবার মহারানীর হলোটা কি? আরে তোর মনে নেই, ওই শেষবার ভাই ফোটায় ছুটি পেলাম না বলে আর যাওয়া হলো না, সেই নিয়ে অভিমানের গন্ধবাদন তৈরি করে রেখেছে একেবারে। তবে পরের বারের থেকে কিন্তু তোকে যেতে হবে ভাই ফোটায়। কেন রে, পাগলিটা বুঝি এটাও আবদার করেছে তোর কাছে? তা একদিকে ভালোই হয়েছে বুঝলি, আমাকেও ফোঁটা দেওয়ার কেউ নেই। দুই বন্ধু মিলে জমিয়ে সুখ দুঃখের গল্প করছি অনেকক্ষণ। হঠাৎ বাইরে থেকে কিছু মানুষের শব্দ শোনা গেল। জীবন আর মৃত্যুর সাথে মিলনের এক অমোঘ চিরন্তন সুর। এটা কানে গেলে ভয় লাগে না, কিন্তু বুকের পাঁজরগুলোর মাঝখানে একটা ঋণঋণে আতঙ্কের সৃষ্টি হয়। আমি দুহাত কপালে ঠেকিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপন মনে প্রণাম জানালাম। অমিয় গিয়ে রাস্তার ধারের জানালাটা খুলে দাঁড়ালো। শব্দটা আগের থেকে অনেক বেশি এবং জোরালো শোনাচ্ছে। ক্রমশ সেটা সামনের রাস্তা পার করে উল্টো দিকে অনেকখানি দূরে চলে যাওয়ার পর যখন আর প্রায় শোনা যাচ্ছিল না, তখন অমিয় জানালা বন্ধ করে আবার এসে বসল আমার সামনে। আচ্ছা মণি, তোর মনে আছে বংশীর একবার জ্বর হয়েছিল, ভাতের ফ্যান গিলতে গিয়ে আমার হাতের ওপর পড়ে গেছিল? মনে নেই আবার? বংশীর জ্বর গায়ে ছুটেছিল বার্নল আনতে, আমি তাড়াহুড়ো করে তোর হাতে গুঁড়ো হলুদ লাগাতে গিয়ে হলুদের কাঁচের শিশি ভেঙে চুরমার করেছিলাম। সে এক কাণ্ড হয়েছিল তখন। কথাগুলো বলতে গিয়ে আমার মনে এবং মন থেকে মুখে যে পরিমাণে হাসির উদয় হয়েছিল, অমিয়র দিকে চোখ পড়তেই সেটা মিলিয়ে গেল। দেখলাম ওর চোখ দুটো ছলছল করছে। কি রে, কি হয়েছে? অথচ দেখ, মানুষ মরে যাওয়ার পর পুরো শরীরটা কেমন দাউ দাউ করে জ্বলে। তখন তো আর কোনো কষ্ট হয় না। কি অদ্ভুত, তাই না? এমন সময় অমিয়র এই কথাটা আমার ঠিক মনোপুত হলো না। মানছি যাবার পথে একটা বাধা পড়েছে। আরে আরে বাবা, যাচ্ছি তো একটা পবিত্র অনুষ্ঠানে সামিল হতে। এখন এইসব কথাগুলো না বললেই চলছিল না। বেশ একটু গলা চড়িয়ে বললাম, এই থামবি? তোর এই দার্শনিক গাল গল্প অনেক হয়েছে, অন্য কথা থাকলে বল, না হলে চুপ করে থাক। অমিয় আমার দিকে তাকিয়ে একবার বোকার মতো হাসল। তারপর চৌকিতে টান টান হলো, এমনকি ঘুমিয়েও পড়ল। আমি ঘড়িতে সময় দেখলাম ভোর 4টে। এখান থেকে স্টেশন মিনিট খানেকের পথ। যদিও শীতকালে ভোর 4টে মানে ঘুটঘুটে অন্ধকার। আরও কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পর আলো যখন প্রায় ফুটবে ফুটবে করছে, তখন বেরিয়ে এলাম ঘর থেকে। বেরিয়েই দেখা হলো সেই চৌকিদারের সঙ্গে। আমাকে দেখেই সে প্রশ্ন করল, বাবু চলে যাচ্ছেন বুঝি? গাড়ি এখনো স্টেশনে দাঁড়িয়ে আছে, তবে সবাই বলা বলি করছিল ঘন্টা খানেকের মধ্যেই ছাড়বে। আমি বলি কি, আপনি ঘরে গিয়ে বসুন, যাবার আগে এক কাপ চা খেয়ে যান।
স্টেশনে নকুলের চায়ের দোকান খুলতে এখনো মেলা দেরি আছে। বেশ, তাই হোক, তুমি বানাও, আমি বাইরেই আছি। আমাদের শহরের লোকেদের এমন ভোর দেখার সৌভাগ্য সচরাচর হয় না। সৌভাগ্য হয় না বলা ভুল, বরং বলা ভালো। সেই অভ্যাসটা আমরা নিজেরাই নষ্ট করেছি। সেই কোন ছোটবেলায় গ্রামের বাড়িতে বাবা নামটা মুখস্থ করার জন্য এমন ভোরে তুলে দিতেন। চেয়ে রইলাম পূব দিকে। মনে হলো যেন আস্তে আস্তে অন্ধকার ঠেলে অনেক দূরে দিগন্তের ওপার থেকে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে আগুন রাঙা সূর্য। ছোটবেলায় একবার ক্রিকেট খেলতে গিয়ে মহিন দাদার বলটা এত জোরে মেরেছিলাম যে সেটাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাগে রহিম দাদা আমার কান মুলে দিয়েছিল। আচ্ছা, বলটা সেদিন ওই দিগন্ত ছুঁয়ে আগুনের গোলাটার ভেতর ঢুকে যায়নি তো? সেদিনও কিন্তু এমনভাবে সূর্য পাটে নেমেছিল। বাবু, আপনার চা। হ্যাঁ দাও। বলছিলাম, আমার বন্ধুটিকে চা দিলে? ঘুম কি তার ভেঙেছে? লোকটা দুভুরুর মাঝখানে যতগুলো ভাঁজ ফেলা সম্ভব ফেলে আমার দিকে তাকিয়ে রইল। ভাবলাম হনুমান টুপি ভেদ করে হয়তো আমার কথাগুলো ওর কান পর্যন্ত পৌঁছায়নি। আবার বললাম, ও ঘরে আমার বন্ধুটি ঘুমোচ্ছে, ওর জন্য এক কাপ চা হবে কি? আপনি কার কথা বলছেন বলেন তো? কেন, তোমার ঘরে চৌকির ওপর শুয়ে আছে। কই বাবু, সেখানে তো কাউকে দেখলাম না। সারা রাতের ক্লান্তি দূর করতে লোকটা সকাল সকাল গলায় কিছু ঢেলে বসলো না তো? জলজান্ত একটা মানুষ রয়েছে ঘরে আর বলে কিনা কেউ নেই। তুমিও তো ঠিক মতো খেয়াল করনি। আগে বাবু, এই দিব্যি কেটে বলছি, আমার বাড়িতে ওই একটাই ঘর, সেখানে কেউ থাকলে আমার চোখে পড়বে নি। আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা গিয়ে ওর ঘরে ঢুকলাম। সত্যি তো, চৌকি ফাঁকা। অমিয় কোথায়? অমিয়, অমিয়, কোথায় তুই? আরে সকাল সকাল কি আর কি মারছিস? বেরিয়ে আয়। কোনো সাড়া পাওয়া গেল না। আমি আর সেই লোকটা তন্ন তন্ন করে খুঁজেও অমিয়কে পেলাম না। এদিকে চারিদিক আরো স্পষ্ট হতে শুরু করেছে। শান্ত সকালের বুক চিরে স্টেশনের দিক থেকে এক ট্রেন বোঝাই যাত্রীদের কোলাহল কানে আসছে। মনে হচ্ছে ট্রেন ছাড়তে আর দেরি নেই। হয়তো হয়তো ওখানে গিয়েছে। বেরোবার সময় ভুবনকে বললাম, যদি কেউ আমার খোঁজ করতে আসে বলবে আমি স্টেশনে আছি। এই 1 মিনিটের পথ পার হতে গিয়ে কম করে 100টা প্রশ্ন ভিড় করে আসছে আমার মাথায়। অমিয় গেল কোথায়? আর কখন গেল? আমি তো বাইরেই ছিলাম। তাহলে কি স্টেশনের দিকে গেছে? হয়তো আমি খেয়াল করিনি, বা অন্য দিক দিয়ে হয়তো বেরিয়ে গেছে। স্টেশনে এসে এমাথা ওমাথা বেশ কয়েকবার পাক খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। অগত্যা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এমন সময় ট্রেনের হুইসেল বেজে উঠল। কি করব, জিনিসপত্র রয়েছে। মাধবপুরে ওদের বাড়ি না গিয়ে না হয় একটু কিছু ভাবা যাবে। চেপে বসলাম। মনে মনে ভাবলাম, কোথায় আর যাবে? যদি ট্রেনে চেপে থাকে তাহলে মাধবপুরেই নেমে যাবে, সেখানেই দেখা হবে।
আর যদি না থাকে তবে আসুক বেটা পড়ে। গাড়ি যখন মাধবপুর ঢুকল তখন বেলা 11টা। রোদ চড়া হলেও মানুষজনের গা থেকে চাদর তখনও সরেনি। স্টেশনে নেমে আমি চারিদিকে একবার চোখ বুলালাম, যদি ওর দেখা পাই। কোনো মানুষ হারিয়ে যাওয়ার জন্য এই স্টেশনটা যথেষ্ট ছোট, কাজেই বোঝা গেল যে এই ট্রেনে অমিয় আসেনি। আমি রিকশায় চেপে বসলাম। ও ভাই, এখানটা দাঁড়িয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, এই তো সামনের বাড়িটা। অমিয়দের বাড়িটা বেশ বড়, চারিদিকে অনেকগুলো অংশ, একটা পাকা, একটা আবার মাটির দোতলা, আর সামনে বড়সড় একটা উঠোন। পুজোটা ওখানেই হয়, দরজা খোলা। এই বাড়িতে আমার বিশেষ সৌজন্য দেখাবার প্রয়োজন পড়ে না, কাজেই সোজা ভেতরে চলে এলাম। দেখলাম প্যান্ডেলের বাঁশ টাঙানো হলেও কাপড় চড়ানো তখনও হয়নি। বাড়ির লোকজনদের ডাকতে যাব এমন সময় অমিয়র বাবা মানে কাকা বাবু বেরিয়ে এলেন। এ কি চেহারা হয়েছে মানুষটার! চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় কালি, এলোমেলো অভিব্যক্তি। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, বললাম, ভালো আছেন কাকাবাবু? দেখলাম ওনার চোখে জল। আমার মাথায় হাত রেখে বললেন, ও, তুমি এসেছ বাবা মনীন্দ্র। যাও, ভেতরে যাও, সবাই ওখানেই আছে। আমি অমিয় ফিরছে কিনা জিজ্ঞাসা করতে গিয়েও করলাম না। ভাবলাম, ও বেটা যখন আমার কথা মনে রাখেনি, তখন আমিও বা ওর কথা জেনে কি করব। একবার ফিরুক, কথা পর্যন্ত বলবো না। আমি ঘরের ভিতরে ঢুকলাম। বাড়ির বাকিরা সবাই আছে। আমার চোখ গিয়ে পড়ল উল্টো দিকের দেওয়ালে। সেখানে আমি যা দেখলাম তাতে কিছুক্ষণের জন্য আমার সাথে অমিয়র সমস্ত সম্পর্ক মাথা থেকে বেরিয়ে গেল। পুরো পৃথিবীটা যেন আমার কানের দুপাশ দিয়ে দ্রুত ছুটে পিছনের দিকে সরে যাচ্ছে। দেওয়ালে টাঙানো আছে অমিয়র ছবি, আর তাতে পরানো আছে একটা রজনীগন্ধা ফুলের বাঁশিমালা। তার মানে অমিয় মারা গেছে। কিন্তু 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 সেটা কি করে সম্ভব? কাল সারা রাত তো আমরা একসাথেই ছিলাম। দিনটা কি করে কাটলো এখানে ব্যক্ত না করাই ভালো। আসলে এখানে আসার পরের দিনই সে আবার গিয়েছিল কলকাতায় ঠাকুরের সাদা বেনারসি কিনতে। সেদিন রাতে ফেরার সময় ঢাকা গর্তে পড়ে রিকশাটা উল্টে যায়। মাথার পেছনটা একটা লাইট পোস্টে এসে এমন বেকায়দায় লেগেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি।
দিনের শেষে পাশের ঘরে এসে আমি আমার বাক্সটা খুললাম। গতকাল রাতে মেস থেকে বেরোনোর সময় অমিয় বেনারসিটা রাখতে দিয়েছিল। দেখলাম সেটা এখনো রাখা আছে আমার বাক্সে। তার মানে অমিয় সত্যি আমার কাছে এসেছিল, কিন্তু আমি ছাড়া তাকে আর কেউ দেখতে পায়নি। তাই বংশী একজনের খাবার দিয়েছিল, আর ওই চৌকিদার লোকটা এক কাপ চা। ঠিক সেই কারণেই কি? এবং ও না দেখেই অবলীলাক্রমে বলে দিয়েছিল সেই লোকটার আগুন পোহাবার কথা। আর ঠিক সেই কারণেই কি কনকনে শীতের রাতেও সে নিজে আগুনের কাছে আসেনি। সব কিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। অমিয় শেষবারের মতো দেখা করতে এসেছিল আমার সাথে। নিজের অপূর্ণ কিছু দায়িত্ব তুলে দিয়ে গেল আমার হাতে। ফেরার দিন দেখলাম ঝুমুর দরজায় দাঁড়িয়ে আছে, চোখে জল। আমি ওর মাথায় হাত রাখলাম, মনে মনে বললাম, এবার থেকে প্রতি বছর ভাইফোঁটায় তোর এই দাদা আসবে তোর কাছে। কিছু সম্পর্কের শেষ হয় না মৃত্যুতেও। আসলে আমরা কেউই ঠিক জানি না কখন, কোথা থেকে কে আবার ফিরে আসবে। হয়তো কারো প্রতীক্ষায়, হয়তো অসম্পূর্ণ কিছু কথা, অপূর্ণ কিছু দুঃখ বা ক্ষোভ ব্যক্ত করতে। রাত যত গাঢ় হয়ে আসে, কিছু কিছু ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে, কিছু কিছু গল্প বাস্তব হয়ে ওঠে। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু রাত এখনো ফুরোয়নি। কেউ কেউ ফিরে আসে একটিবার শুধু কথা রাখতে, শুধু বিদায় জানাতে। হয়তো আপনার পাশেই কেউ ফিরে এসে দাঁড়িয়ে আছে এখন। অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম আজ। শুয়ে শুয়ে ভাবুন। আবার ফিরে আসতে হবে 221B হ্যারিসন রোডে। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।